সবাই ভালো আছো? আমার ঘরে আমার স্কুল ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রুবেল হক, সহকারী শিক্ষক, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বীরগঞ্জ, দিনাজপুর। তো তোমরা ছোট ক্লাসে জেনেছো জ্যামিতি কাকে বলে। খুব সহজ, তাই না? জ্যামিতি কাকে বলে? গ্রিক শব্দ জিওমেট্রি থেকে জ্যামিতির উৎপত্তি, যার অর্থ জিউস অর্থ ভূমি এবং মেট্রন অর্থ পরিমাপ, অর্থাৎ জিওমেট্রন অর্থ ভূমির পরিমাপ, অর্থাৎ জ্যামিতি অর্থ হলো ভূমির পরিমাপ। এটা তোমরা জানো। তাহলে বুঝতেই পারছো আজকে আমরা জ্যামিতি নিয়ে আলোচনা করব। জ্যামিতি আমাদের অধ্যায় 6 থেকে শুরু, সাধারণ গণিত। তো অধ্যায় 6 হচ্ছে রেখা, কোণ ও ত্রিভুজ। এই রেখা, কোণ ও ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যে স্কুল লেভেলের জ্যামিতি, সেই জ্যামিতিকে বলা হয় ইউক্লিডিয়ান জ্যামিতি, অর্থাৎ ইউক্লিডের জ্যামিতি। এই ভদ্রলোক, ইনি গ্রিক পণ্ডিত ইউক্লিড। থেলিস প্রথমত জ্যামিতিক প্রমাণ দেন, তারপরে পিথাগোরাস অনেক জ্যামিতির উন্নয়ন ঘটান এবং আনুমানিক খ্রিস্টপূর্ব 300 অব্দে গ্রিক পণ্ডিত ইউক্লিড সমস্ত যত বিস্তীর্ণভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা জ্যামিতিক সূত্রগুলোকে সংগ্রহ করে তার বিখ্যাত গ্রন্থ এলিমেন্টসে 13টি খণ্ডে সংরক্ষণ করেন এবং এই বইটি মূলত আমাদের আধুনিক জ্যামিতির ভিত্তি। তাহলে আমরা আজকে জ্যামিতির কিছু সাধারণ বিষয় একটু আলোচনা করব, তারপর জ্যামিতিক প্রমাণে যাব। আগে জানা বিষয়গুলো একটু রিকল করি, দেখি। দেখো, এই চিত্রটি আমাদের সবার পরিচিত আশা করা যায়। এটি হচ্ছে আমাদের পৃথিবী এবং পৃথিবী থেকে এই যে মহাকাশ, তাহলে মহাকাশের মধ্য থেকে পৃথিবী, অর্থাৎ সিন্ধু থেকে বিন্দু, বিশাল থেকে ক্ষুদ্র। তো এই যে মহাকাশ, আমরা পৃথিবী থেকে বিস্তীর্ণ যে স্থান দেখতে পাই বা যতদূর চোখ যায় যা দেখি সেটাই হচ্ছে জগৎ। আর পৃথিবী থেকে যেটুকু আমরা দেখি, যতদূর চোখ যায় সেটাকে জগৎ বা স্থান বলি, স্পেস। তাহলে স্থান কাকে বলে আমরা জানলাম। এবারে তল কাকে বলে, রেখা কাকে বলে, বিন্দু কাকে বলে তোমরা জানো। তারপরও তল কাকে বলে আমরা একটু জানবো, দেখি। ঘনবস্তু কাকে বলে? তল জানার আগে একটু ঘনবস্তুটা জেনে নেই। তোমরা 8ম শ্রেণীতে জানো যে সকল বস্তুর 6টি তল থাকে তাদেরকে আমরা ঘনবস্তু বলি। যেমন আয়তাকার ঘনবস্তু, ঘনক, এগুলা তোমরা পড়েছিলে। তো এখানে যে চিত্রটি দেখা যাচ্ছে এটি একটি আয়তাকার ঘনবস্তু। এর 6টি তল আছে, একটা, ওই পাশে একটা, দুইটা, নিচে একটা, উপরে একটা, 3, 4টা, এই পাশে একটা, ওই পাশে একটা, 6টা তল আছে। তাহলে 6টি তল দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা বলি ঘনবস্তু এবং এটা একটি আয়তাকার ঘনবস্তু। শুধু এইরকম থাকলে যে ঘনবস্তু হবে এমনটি না। এই যে এখানে পাশে দেখা যাচ্ছে একটি গোলক, এইটিও কিন্তু একটি ঘনবস্তু। বাস্তব জগতে যা কিছু দেখা যায় অনেকগুলোই ঘনবস্তু, বেশিরভাগই বাস্তব জিনিস। যদি বলি, একটা বই সেটাও একটা ঘনবস্তু, একটা বল সেটাও একটা ঘনবস্তু, একটা বেলুন সেটাও ঘনবস্তু। তাহলে এই ঘনবস্তুর ক্ষেত্রে এই যে এখানে পৃষ্ঠগুলো, উপরের পৃষ্ঠগুলো, এগুলোকে আমরা তল বলবো। এটারও উপরের যে পৃষ্ঠ সেটাকেই আমরা তল বলবো। তাহলে বস্তুর উপরে ভাগের তল, এই উপরে ভাগের যে অংশ সেটা তল। এখানে যদি উপরে ভাগটা দেখি সেটা একটা তল, ওই পাশে উপরে ভাগটা দেখি সেটা একটা তল। তাহলে এগুলো হচ্ছে তল। সহজভাবে বোঝা যায়, দেখো এখানে একটা বাক্স দেখা যাচ্ছে, এটারও 6টা তল আছে, আয়তাকার ঘনবস্তু। এই যে উপরের পৃষ্ঠ, এটি একটি তল।
আবার এই যে দেখা যাচ্ছে এখানে গোলকের এই অংশটা দেখো, এইটাকে যদি আমরা একটু বর্ধিত করে দেখি তাহলে এটিও কিন্তু একটা তল, এবং এই তলটা আর এই তলটার মধ্যে একটু ফারাক আছে না? এটা দেখো সমতল আর এটা হচ্ছে বক্রতল। তাহলে তল দুই ধরনের হতে পারে, একটা সমতল আর একটা বক্রতল। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি সমতল ও বক্রতল কি। এবারে আমরা জানবো মাত্রা। মাত্রা কাকে বলে? আমরা আয়তাকার ঘনবস্তু যে জানলাম, আয়তাকার ঘনবস্তু থেকে দেখো এটি একটি আয়তাকার ঘনবস্তু। এই আয়তাকার ঘনবস্তুর এটা একটা তল, এই তলের এটি দৈর্ঘ্য, এটি প্রস্থ, এটি উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ। তাহলে এদিকে দেখো, এটিকে যদি দৈর্ঘ্য ধরি বাক্সের, এটি হলো প্রস্থ আর এটি হলো উচ্চতা। অর্থাৎ এই তলের যেটি প্রস্থ ছিল সেটি বাক্সের কিন্তু উচ্চতা। তাহলে একটা বাক্সের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা জিনিস আছে। 6 মাত্রা 6টা তলের বাক্সে তিনটা জিনিস আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাকেই আমরা মাত্রা বলবো। তাহলে এই আয়তাকার ঘনবস্তু হচ্ছে 3 মাত্রার, অর্থাৎ ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশন তোমরা যেটাকে বলো। 3D কথাটা তো খুব বলো। এবারে দেখি 3Dর আর কিছু ব্যাখ্যা আমরা একটু জানার চেষ্টা করি। দেখো, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাকেই আমরা বলবো 3টি মাত্রা। এবারে দেখো, এটি একটি আয়তাকার ঘনবস্তু যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। এখন যদি আমি এই আয়তাকার ঘনবস্তুর এই যে প্রস্থটা, এটিকে আমি বা দৈর্ঘ্যটা যেগুলো একটা সাইড ধরলাম যে উচ্চতাটাকে আমি 0 করে দিই, তাহলে এটা 0 হতে 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 0 হতে হতে 0 হতে হতে 0 হয়ে গেল। তার মানে এটা এই উপরের তলটি এখানে মিশে গেল, নিচের তল হয়ে গেল। তার মানে তখন এটা একটা আয়তক্ষেত্রের মতো হবে। অর্থাৎ তার শুধু দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে না। তাহলে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু উচ্চতা নেই, এমন বস্তুকে আমরা বলবো দ্বিমাত্রিক। যেমন একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রে দেখো দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু উচ্চতা নেই। তাহলে এটি হবে দ্বিমাত্রিক। দৈর্ঘ্য, প্রস্থ আছে, উচ্চতা নেই, এটি দ্বিমাত্রিক বস্তু। এবারে এই দ্বিমাত্রিক বস্তু যদি আমি উচ্চতাটুকু 0 করে দিই, এটিকে কমাতে 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 0 করে দিলাম, তাহলে 0 করলে দেখো কি হয়, তাহলে আমাদের এইরকম একটি সরল রেখা হয়। তাহলে দেখো, এখানে দৈর্ঘ্য ছিল, প্রস্থ ছিল, এই জন্য এটি দ্বিমাত্রিক। এখানে কিন্তু দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ, উচ্চতা নেই, তার মানে এটা কত মাত্রিক হবে? নিশ্চয়ই একমাত্রিক। তাহলে এটি হচ্ছে আমাদের একমাত্রার বস্তু। তাহলে এটিকেও যদি আমি আবার দৈর্ঘ্যটাকে কমাতে 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 এখানে নিয়ে 0 করে দিই, তখন এটা কি অবস্থানে যাবে? তখন এরকম বিন্দু হবে। তাহলে এরকম বিন্দু হলে এটার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতাও নেই। তার মানে এটার মাত্রা কত হবে? এটার মাত্রা হবে 0 মাত্রা। অর্থাৎ বিন্দুকে বলবো আমরা 0 মাত্রার সত্তা। তাহলে দেখা যাচ্ছে এটি 3 ডাইমেনশনাল, এটি 2 ডাইমেনশনাল, এটি 1 ডাইমেনশনাল, সিঙ্গেল ডাইমেনশনাল, আর এটা হচ্ছে 0। মাত্রা সম্পর্কে আমরা একটু ধারণা পেলাম যে মাত্রা কাকে বলে। তাহলে দেখো, এটি 0 মাত্রার সত্তা। এভাবে কিন্তু মাত্রা বেশিও হতে পারে, 4, 5, 6, 7 n পর্যন্ত হতে পারে। তো এই মাত্রা সম্পর্কে আমরা আরো একটু ডিটেলস দেখতে পারবো আর একটা চিত্রে। দেখো, এই যে বিন্দু হচ্ছে 0 মাত্রার, রেখা হচ্ছে 1 মাত্রার, বর্গক্ষেত্র 2 মাত্রার, ঘনক 3 মাত্রার, এটি 4 মাত্রার। এভাবে
চলতেই থাকবে। এবার নিচের চিত্রগুলো লক্ষ্য করি, দেখি কি চিত্র দেখায়। রেল লাইন, বা এটা ঘর একটা, এটাও ঘর, কিন্তু একটু পার্থক্য দেখো, দুটি একই ঘর, কিন্তু এখানে এইরকম একটু বাঁকানো আছে, মানে একটা অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে, আর এখানে একটা রেখা দেওয়া হচ্ছে। তাহলে দেখো এই রেখাটা দিলে এটা একটা আমাদের জ্যামিতিক পরিচিত জ্যামিতিক চিত্রের মতো পড়ে। এটাকে একটা রেখা, এটাকে একটা রেখা কল্পনা করলে এটা একটা জ্যামিতিক চিত্র, এবং এই লাইনগুলো কিন্তু এক একটা জ্যামিতিক চিত্র। দেখি কি জ্যামিতিক চিত্র দেখতে পাচ্ছ এখানে। এটি যে জ্যামিতিক চিত্র দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে রেখা, এটিও রেখা, এটিও রেখা, এটি বক্ররেখা, এটি সরলরেখা। রেখা কাকে বলে বৈশিষ্ট্যগুলো তোমরা জানো। এবারে এই যে দুটি রেখা, যদি এটি একটি রেখা, এটা একটি রেখা, পরস্পর যদি ছেদ করে অথবা এক বিন্দুতে মিলিত হয়, তাহলে কি হবে? অথবা দুটি রশ্মি যদি এক প্রাণ বিন্দু থেকে নির্গত হয়, তখন তাদের মাঝে কোণ উৎপন্ন হয়। তাহলে এটি একটি কোণ, তাহলে এটিও একটি কোণ, এটা কোণ। তোমরা জানো কোণ অনেক প্রকারের আছে, সূক্ষ্ম কোণ, সমকোণ, স্থূলকোণ, প্রবৃদ্ধ কোণ, তারপরে আবার সংজ্ঞা আকারে অন্যরকম কোণ আছে, অনুরূপ কোণ, তারপর হচ্ছে একান্তর কোণ, বিপ্রতীপ কোণ, অনেক ধরনের কোণ আছে। ঠিক একইভাবে এই চিত্রটিও তোমাদের পরিচিত, এটি হচ্ছে ত্রিভুজের চিত্র। এই ত্রিভুজ আবার অনেক প্রকার আছে, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, তাই না? অনেক ধরনের ত্রিভুজ আছে। তাহলে চিত্রগুলো হচ্ছে রেখা, কোণ, ত্রিভুজের চিত্র, তোমরা জানো। তারপরও একটু রিকল করে দিলাম তোমরা। এবারে আমরা একটা উপপাদ্য পড়ব, এটা বইয়ের সম্ভবত উপপাদ্য 15। এই উপপাদ্যটা দেখি কি বলছে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ হবে তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। তোমরা ভাষাটা বুঝে চিত্রটা বোঝার চেষ্টা করো। দেখি ভাষা কি বলছে, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। তাহলে আমার একটা ত্রিভুজ হবে, এই ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা, যদি এই বাহু নেই, তাহলে এই বাহুর মধ্যবিন্দু যদি এটি হয় এবং এই বাহুর মধ্যবিন্দু যদি এটি হয়, তাহলে এই দুইটা যদি আমি যোগ করি, তাহলে যে রেখাটি হবে সেটি অবশ্যই হবে তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য হবে এই দৈর্ঘ্যের অর্ধেক। এটি আমাদের প্রমাণ করতে হবে মূলত। তাহলে এটি প্রমাণ করার জন্য আমরা যে কাজটি করব, দেখো, তাহলে ধরে নেই যে ABC যদি ত্রিভুজ হয়, ABC ত্রিভুজ যদি হয়, তাহলে এই ABC ত্রিভুজের AB বাহুর মধ্যবিন্দু হচ্ছে D এবং AC বাহুর মধ্যবিন্দু হলো E। তাহলে আমাদের প্রমাণ করতে হচ্ছে BC সমান্তরাল DE এবং DE is half of DE টা হবে half of BC। আশা করি বুঝতে পারছো সবাই। আচ্ছা, আমরা একটু ক্লিয়ার দেখি। তাহলে এরকম চিত্র হবে। প্রথমত আসলে আমাদের এই চিত্রটুকু আসবে, এইটুকু আসবে ABC ত্রিভুজের DE
এবারে আমরা প্রমাণ করব বিশেষ নির্বাচন, যেটি মনে করি এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিই প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই হাফ অফ বিসি। এই প্রমাণটার সাথে আমাদের একটু অঙ্কন করে নিতে হবে। অঙ্কনটা কেমন? এই ডিই বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করি, এমনভাবে বর্ধিত করব যেন ডিই সমান মানে এইটুকুর সমান এইটুকু হয়, এইভাবে বর্ধিত করব এবং সিও এফ যোগ করব। এটা এফ বিন্দু, সিও এফ যোগ করব। তাহলে দেখো ডি বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করলাম, এমনভাবে বর্ধিত করলাম যেন ডি সমান ইএফ হয়। তাহলে দেখো এখানে একটি ত্রিভুজ হলো, এখানে একটি ত্রিভুজ। আমাদের এই ত্রিভুজ দুটো সর্বসম যদি প্রমাণ করতে পারি তাহলে এই বাহু এই কোণ সমান হবে, এই কোণ সমান হবে। তাহলে কোণ যদি সমান করতে পারি, এই কোণের সমান এই কোণের সমান এই কোণ এবং এই যে এখানে যে কোণ আছে এখানে যে কোণ আছে, তাহলে এই দুইটা সমান্তরাল হবে। আবার এই দুইটা বাহু সমান্তরাল হবে, তাহলে এটা সামান্তরিক হবে। তাহলে এটা সামান্তরিক হবে, সামান্তরিকের বাহুর অর্ধেক এটি যেহেতু পুরোটাই সমান, তাহলে এভাবে অর্ধেক প্রমাণ আসবে এবং সামান্তরিক হলে সমান্তরাল প্রমাণ আসবে। তো সেভাবেই আমরা প্রমাণ করব। দেখি এখানে চিত্রটি দেখানো হয়েছে এবং এখানে প্রমাণটি দেখো, লক্ষ্য করো। প্রমাণ: ত্রিভুজ এডিই, ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ সিইএফ, সিইএফ এ অর্থাৎ এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজ এবং এই ত্রিভুজে আমাদের কি কি আছে? এই ডিই সমান ডিএফ, ঠিক তো অঙ্কন অনুসারে। তারপরে দেখো এই সমান কিন্তু ইসি, কারণ ইটা হলো এবি এর এসি এর মধ্যবিন্দু। তাহলে ডিই সমান ইএফ অঙ্কন অনুসারে, আর এই সমান ইসি, এটা দেওয়া আছে। এবারে এখানে একটা কোণ দেখো, এই কোণ সমান হবে এই কোণ, কারণ হচ্ছে অঙ্কন অনুসারে এটা হচ্ছে বিপরীত কোণ। তাহলে একটা ত্রিভুজের দুই বাহুর সাথে আরেকটা ত্রিভুজের দুই বাহু সমান এবং কোণ অন্তর্ভুক্ত কোণ সমান, সেক্ষেত্রে আমরা বলতে পারি এই ত্রিভুজদ্বয় সর্বসম। খুব একবারে ক্লিয়ার কথা। এবারে দেখো ত্রিভুজ দুটো সর্বসম হওয়া মানে কি? কোণ এডিই, কোণ এডিই এই কোণটি এবং কোণ ইএফসি, ইএফসি এই কোণটি, তাহলে এই কোণ এবং এই কোণ হয়ে গেল আমাদের সমান। তাহলে সমান হয়ে গেল এবং এটা একান্তর কোণ হিসেবে সমান, কারণ এই দুটি বাহুর এটি হচ্ছে ছেদক। যদি তারা ছেদক হয় তাহলে এই কোণ একান্তর হিসেবে সমান। এবার কোণ ডিএই, এই কোণটি দেখো, এই কোণটা কার সমান হবে? এই কোণটার সমান। তাহলে কোণ ডিএই সমান কোণ ইসিএফ। তাহলে দেখো যদি এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা তাদের ছেদক, তাহলে এই কোণ যেহেতু সমান, তাহলে এই বাহু সমান্তরাল। আবার এটি একটি বাহু, এটা একটি বাহু, এটা ছেদক, আবার এই কোণ সমান, তাহলে এই দুইটাও সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি ডিই এবং ডিএফ সমান্তরাল বিসি এবং ডি সমান্তরাল বিসি। তাহলে এটা সমান্তরাল হলো। তাহলে সমান্তরাল প্রমাণ আমাদের হয়ে গেল। এবারে সমান্তরাল হলে এখানে দেখো, সমান্তরাল হলে কিন্তু এটি একটি সামান্তরিক হলে যেহেতু সমান্তরাল এবং এই বাহু সমান এই বাহু, তাহলে বিপরীত একজোড়া বাহু সমান আর সমান্তরাল হলে তারা কি হবে? সামান্তরিক। সমান কোথায়? এই যে এফসি আর ডি, যেহেতু এটি সমান, তাহলে অবশ্যই এটা সমান হবে। তাহলে সমান হলে একজোড়া বাহু
সমান ও সমান্তরাল, তাহলে এটি অবশ্যই সামান্তরিক। তাহলে সামান্তরিক হলে বিসি সমান্তরাল ডিএফ হবে। তাহলে এটা ডিএফ, আসলে এটা হবে ডিএফ সমান্তরাল বিসি। তাহলে ডিএফ পুরোটা হচ্ছে ডিই প্লাস ইএফ। তাহলে ডিই প্লাস ইএফ সমান বিসি। এখন দেখো ডিই আর ইএফ কিন্তু সমান, তাহলে আমি ইএফ এর জায়গায় ডিই বসাতে পারি, ডিই। তাহলে ডিই 2ডিই, এবার 2 কে ওই পাশে নিয়ে গেলে হবে ডিই সমান হাফ বিসি। তাহলে প্রমাণটা খুব সহজ, আশা করি বোঝা গেছে। আমাদের প্রমাণ হয়ে গেল, আশা করি বুঝতে পারবা, একটু চেষ্টা করবা বুঝে যাবা। অথবা এই প্রমাণটি তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো। এবারে আরেকটা সমস্যা, আমরা একটু গাণিতিক সমস্যা, অনুশীলনমূলক সমস্যা নিয়ে আলোচনা করব। এটি আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা সমস্যা। দেখো, ত্রিভুজ এবিসি এ কোণ এ কোণ বি এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। চিত্রটা দেখতে পাচ্ছ, এবিসি ত্রিভুজের কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক, তার মানে এই কোণকে সমান দুই ভাগে ভাগ করে যে রেখা হবে এবং এই কোণকে সমান দুই ভাগে ভাগ করে যে রেখাটি হবে, তারা পরস্পর ও বিন্দুতে মিলিত হবে। যদি ও বিন্দুতে মিলিত হয়, তখন আমাদের প্রমাণ করতে হবে এই যে কোণ বি ও সি সমান 90 প্লাস হাফ কোণ, এখানে কোণটা হয়তো দেখা যাচ্ছে না, হাফ কোণ এ, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। এই প্রমাণটা খুব সহজ, দেখা যাক কিভাবে প্রমাণ করা যায়। সমাধান। বিশেষ নির্বাচন, ত্রিভুজ এবিসি এর কোণ বি কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে, প্রমাণ করতে হবে যে 90 প্লাস হাফ কোণ এ। তাহলে এবারে চিত্রটি আঁকা হলো, এবিসি ত্রিভুজের এটা মিলিত হয়েছে, তাহলে এটা এখন প্রমাণ। এই চিত্রটি আঁকা হয়েছে এখানে উদ্দীপকের আলোকে বা প্রশ্নের আলোকে। এখন এই প্রমাণে আমরা কি করব, দেখো এখানে দুটি ত্রিভুজ হয়েছে, এবিসি ত্রিভুজ এবং বিওসি ত্রিভুজ। এখানে সি আছে, দেখা যাচ্ছে না। তাহলে দেখো এই দুটি ত্রিভুজ, তাহলে প্রথমে এবিসি ত্রিভুজ থেকে আমরা কি পাই, দেখো ত্রিভুজ এবিসি এ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180। তাহলে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ হবে 180 বা 2 সমকোণ। এখন আমি এই সমীকরণের উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে 2 দ্বারা ভাগ করলে এটি আসলো, ঠিক আছে। এখন এখানে আরেকটু কাজ করব। আচ্ছা, এটা থাকলো, এটা আমাদের একটা ইকুয়েশন থাকলো। এবারে ত্রিভুজ বিওসি, এটিও ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রেও তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 180 ডিগ্রি। তাহলে দেখো 180 ডিগ্রি হলো। এবারে এটাকেও 2 দ্বারা ভাগ করলাম, তাহলে 2 দ্বারা ভাগ করলাম পুরোটাকে, তাহলে এখানে 2 দ্বারা ভাগ। আমার মনে হয় এখানে তোমরা একটু বোঝোনি, তো যাই হোক এখান থেকে তাহলে একটু ক্যালকুলেশন করে নেই। দেখো এটা হাফ কোণ বি প্লাস কোণ সি সমান সমান হবে কত, 90 মাইনাস হাফ কোণ এ, হয়তো 90 মাইনাস হাফ কোণ এ। আচ্ছা, এখন এই যে যখন আমি এবিসি ত্রিভুজ বিওসি ত্রিভুজ নিলাম, তাহলে এই বিওসি ত্রিভুজের কোণ বি ও সি থাকলো প্লাস ওবিসি মানে কত, ওবিসি আসলে বি কোণের অর্ধেক,
তাহলে এটাকে আমরা লিখতে পারি হাফ অফ কোণ বি, তাই না, প্লাস ওসিবিটাকে লিখতে পারি হাফ অফ কোণ সি, আর এখানে 180 থাকলো। এখন দেখো এখানে হাফ অফ কোণ বি কোণ সি আছে, তো এই হাফ অফ কোণ বি কোণ সি সমান আমি কত লিখতে পারি, এটি লিখতে পারি। তাহলে এটি বসাই দিয়ে হিসাব করলে কিন্তু হয়ে যাবে। তো দেখো এখানে করা আছে কোণ বিওসি, এটি হচ্ছে হাফ কোণ এ প্লাস হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি। এটা এখানে করা হয়েছে কি উভয় পক্ষে হাফ কোণ এ দ্বারা যোগ করা হয়েছে। তাহলে হাফ কোণ এ দ্বারা যোগ করা হয়ে গেলে এইটুকুর মান কত হবে, এইটুকুর মান হচ্ছে 90। তাহলে 90, তাহলে দেখো এইটুকুর মান হচ্ছে আমাদের কত, উভয় পক্ষে হাফ যোগ করে এইটুকু হচ্ছে 90। তাহলে 90 হয়ে গেল। তাহলে 90 ওই পাশে গেলে -90, তাহলে 180 থেকে -90 হলে 90। তার মানে আমাদের প্রমাণটি হয়ে গেল। প্রমাণ হয়ে গেছে, আশা করি বুঝতে পেরেছ। খুব সহজ প্রমাণ। এবারে তোমাদের একটু বাড়ির কাজ দেই। ঠিক যেই উপপাদ্যটি আমরা এখন প্রমাণ করলাম, একই উপপাদ্য এখানে আরেকটি দেওয়া আছে, আমরা প্রমাণ করলাম 90 প্লাস হাফ কোণ এ। তোমাদের জন্য কাজ থাকলো 90 মাইনাস হাফ কোণ এ। একটু চেষ্টা করবা, একই পদ্ধতিতে পারবা, আশা করা যায়। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।